শাহবাগে দুর্বৃত্তের হামলায় জাগৃতির কর্ণধার দীপন নিহত। লালমাটিয়ায় ব্লগার ও প্রকাশক টুটুল সহ ৩ জনকে গুলি ও কুপিয়ে জখম। জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম দায় স্বীকার। ব্লগারদের উপর একের পর এক হামলায় অনিরাপদ হয়ে উঠছে মুক্ত চিন্তার জগৎ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি অনাস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। ধর্মের নামে ব্লগার ও প্রকাশকদের হত্যা করা সম্পূর্ণ অনইসলামিক মন্তব্য ইসলামী নেতাদের। এমন অপচেষ্টা রোধে মসজিদের ইমামদের ভূমিকা রাখার আহ্বান। রাজধানীতে আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে সিএনজি অটোরিকশা মিটারে ভাড়া আদায়। কার্যকর করতে মাঠে রয়েছে একাধিক ভ্রাম্যমাণ আদালত। এবং সারা দেশে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 23,26,000 শিক্ষার্থী। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। ব্লগার ও লেখকদের উপর একের পর এক হামলার ঘটনায় অনিরাপদ হয়ে উঠছে মুক্তমনা লেখকদের চিন্তার জগৎ। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি ধারাবাহিকভাবে তাদের মননশীলতার জগৎকে সীমাবদ্ধ করছে বলেও মনে করেন লেখকরা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এ ধরনের ঘটনার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হতে পারে। সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্ট। 2013 সালে ব্লগার হত্যার মধ্য দিয়ে মুক্ত চিন্তার জগৎকে প্রথম আঘাত করা হয়। এরপর থেমে থেমে চলেছে এ ধরনের হামলা। শুরুতে ব্লগার আসিফ মহিউদ্দিনকে আহত করা হলেও 1 মাসের মধ্যেই হত্যা করা হয় রাজীব হায়দারকেও। এরপর বেশ কিছু হামলার ঘটনা ঘটলেও চলতি বছরে তা আরো বাড়তে থাকে। গত ফেব্রুয়ারিতে খুন করা হয় অভিজিৎ রায়কে। এরপর হত্যা করা হয় ব্লগার ওয়াসিকুর রহমান বাবুকে, ব্লগার অনন্ত বিজয় দাসকে, ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে এবং সর্বশেষ রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরিফিন দীপনকে। হামলা আতঙ্কে ব্লগার এবং লেখকদের চিন্তা জগৎ সীমাবদ্ধ হয়ে পড়বে বলে মনে করেন মুক্ত চিন্তার ধারকরা। যারা চিন্তাশীল মানুষ তারা যদি তাদের চিন্তাকে প্রকাশ করতে না পারেন তাহলে একসময় তো এর একটা প্রভাব দেশের উপরে সুদূর প্রসারী প্রভাব তো পড়বে। সরকার যদি মনে করেন যে বিপক্ষ শক্তি এগুলো করছে এবং করে তাদের কেহ করার চেষ্টা করছে, সেটা তারা আইনগতভাবে এবং তাদের সামর্থ্য দিয়ে তারা সেটাকে প্রতিরোধ করবেন। একের পর এক হামলার পরপরই নতুনভাবে আলোচনায় আসে এই হত্যাকাণ্ডগুলোর সর্বশেষ বিচারিক প্রক্রিয়া। আর এ ধরনের ঘটনার সুরাহা না হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক ধরনের শৈথিল্য আমি খেয়াল করেছি যে পুলিশ এতগুলো একের পর এক যে ঘটনাগুলো ঘটে চলছে কিন্তু একটারও তদন্ত সুস্পষ্টভাবে করতে পারলো না এবং কোনো দোষী ব্যক্তিদের নির্দিষ্ট করতে পারলো না। ফলে এতে করে কিন্তু এক ধরনের এনকারেজমেন্ট তৈরি হয়েছে। বিদেশে পাড়ি জমানো নয়, অসত্যের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেই মুক্ত চিন্তার জগৎকে আরো বিস্তৃত করতে হবে বলে মনে করেন লেখকরা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইসলাম রক্ষার নামে ব্লগার ও প্রকাশকদের হত্যা করাকে সম্পূর্ণ অনইসলামিক কাজ বলে মন্তব্য করেছেন দেশের ইসলামী নেতারা। তাদের মতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একটি মহল পবিত্র কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এ ধরনের অপচেষ্টা বন্ধ করতে দেশের মসজিদের ইমামরা বড় ধরনের ভূমিকা রাখতে পারেন বলে মত ইসলামী সংগঠনের নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইসলাম অবমাননার অভিযোগ এনে গত 2 বছরে একের পর এক ব্লগারদের হত্যা করা হচ্ছে। এবার সে হত্যার তালিকায় যুক্ত হয়েছে প্রকাশকরাও। এ ধরনের হত্যাকাণ্ডকে অনইসলামিক বলে মত দেন দেশের আলেম সমাজ। কোনো বিচার ছাড়া, সাক্ষী ছাড়া কাউকে শাস্তি দেওয়ার অধিকার কোনো ব্যক্তিকে দেয় নেই, অন্য কোনো প্রতিষ্ঠানকে দেয় নেই। এপ্রুভ প্রতিষ্ঠান হচ্ছে ইসলামিক রাষ্ট্র এবং তাদের আওতাধীন আদালত। এর বাইরে কাউকে কেউ নিজের ইচ্ছায় বা কোনো গোষ্ঠীর ইচ্ছা হত্যা করবার কোনো সুযোগ ইসলামে নেই। ধর্মের কোনো ব্যাখ্যায় এ ধরনের হত্যাকাণ্ডকে সমর্থন করে না বলে বলছেন এই ইসলামী নেতা। এখানে ইসলামী অনুভূতির কথা বলে, ইসলামী প্রেরণার কথা বলে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে এটা সম্পূর্ণ ইসলামিক কর্মকাণ্ড। ইসলাম কখনো কাউকে অপরাধ সংগঠিত করলে সেই অপরাধের জন্য দেশের প্রচলিত এবং ইসলামী আইনে বিচার হতে পারে। দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পবিত্র কোরআন সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে উস্কানি দিয়ে এসব হত্যাকাণ্ড ঘটনা হচ্ছে বলে মনে করছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এটা আমার মনে হয় একটা ভুল মেসেজ তাদের কাছে আছে বলে তারা হয়তো অন্য সম্প্রদায়ের মানুষকে, এমনকি মুসলমানদেরকেও, নিরপরাধ মুসলমানদেরকে যারা হত্যা করেন তারা নিশ্চয় হয়তো না জানি করছেন,
অথবা তারা এটা করছেন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড করছেন। এ ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধ করতে দেশের মসজিদের ইমামরা বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে মত দেন এই ইসলামী চিন্তাবিদ। এখন প্রয়োজন হয়ে গেছে আমাদের মসজিদের প্রতিটা ইমাম থেকে শুরু করে সমস্ত আলেম ওলামাদের একথা বোঝানো যে ইসলামের থিমটা হচ্ছে মানুষের মনটা জয় করা। মানুষের মন জয় হলে সে আমার দিকে আসবে, না বুঝিয়ে আমি জবরদস্তি কাউকে কার উপর হামলা করব, তাকে আমার দলে নিয়ে আসবো, এটা কখনো সম্ভব হয় না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরিফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দীপনের প্রকাশনা প্রতিষ্ঠানে ঢুকে তাকে হত্যা করা হয়। গতকাল সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় দীপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এখনো নিশ্চিত নয় তারা। রাজধানীর আজিজ সুপারমার্কেট, প্রতিনিয়ত হাজারো মানুষের আনাগোনা এই মার্কেটে। শনিবারও এর ব্যতিক্রম ছিল না, কিন্তু এই হাজারো মানুষের চোখকে ফাঁকি দিয়ে দিনে দুপুরে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরিফিন দীপনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দীপনের বাবা জানিয়েছেন, ছেলে ফোন না ধরায় তাকে খুঁজতে মার্কেটে আসেন তিনি। এরপরই জানতে পারেন দীপনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসে দেখি ঘর খুলেছে এবং ওই রক্তার ইয়েতে ঘরে পড়ে আছে, প্রাণ নাই। আর প্রত্যক্ষদর্শীরা জানালেন, জাগৃতি প্রকাশনীর অফিস খুলেই দেখেন দীপন যে চেয়ারে বসে অফিস করতেন টেবিলের উপর মাথা রাখা অবস্থায় সেখানেই পড়ে আছে তার রক্তাক্ত নিথর দেহ। যে চেয়ারে বসে কাজ করে ওই চেয়ারে চশমাটা নিচে পড়ে আছে, আর ওনার এভাবে গাঁটটা ছিল, গাড়ে কোপানো দাগ ছিল, আর নিচে ফ্লোরে পুরা রক্ত বেশ ছিল। এই মার্কেটের যদি একজন দুইজন মানুষকে বলা হয় যারা হচ্ছে খুব ভদ্র, শান্ত, বিনয়ী, নম্র, তার ভিতর উনি একজন। মুক্ত চিন্তার ঊর্ধ্ব আর দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতেই বিশেষ একটি গোষ্ঠী এ ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ এই বিশ্ববিদ্যালয় শিক্ষকের। লেখালেখি, প্রকাশনা এবং অন্যান্য সৃজনশীল কাজ কর্মে যারা রত তাদেরকেই আসলে সবার আগে এই যুদ্ধ অপরাধীর বিচার বিরোধী শক্তি আক্রমণ করছে। পুলিশ বলছে একই দিনে দুই ঘটনা, আক্রমণের ধরন এক, তবে কে বা কারা জড়িত নিশ্চিত নয় তারা। এদের উদ্দেশ্য অথবা এদের মতাদর্শ এক কিনা এটা আসলে এখনই বলার সময় আসে না। ক্রেতা সেজে এসে তারা বই কিনতে এসেছিল এবং এই ক্রেতা সেজে এসেই দুটো ঘটনা ঘটিয়েছে। নিহতের পরিবার, মুক্তমনা লেখক আর মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারীদের প্রশ্ন, আর কত প্রাণ গেলে থামবে এই হত্যাকাণ্ড? অপরাধীদের দমনে সক্ষমতা অর্জন করবে প্রশাসন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এর আগে গতকাল দুপুরে রাজধানীর লালমাটিয়ায় ব্লগার ও প্রকাশক আহমেদুর রশিদ টুটুল সহ 3 জনকে গুলি করে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে পুলিশ বলছে ঘটনা পূর্ব পরিকল্পিত, তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে না পারলেও তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গত ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হামলায় নিহত লেখক, ব্লগার অভিজিতের বইয়ের প্রকাশক ছিল শুদ্ধস্বর। লালমাটিয়ায় অবস্থিত এই প্রকাশনা প্রতিষ্ঠানটিতে নিয়মিত আনাগোনা ছিল অভিজিতের পরিচিত জন ছাড়াও অন্য ব্লগারদের। শনিবার দুপুরে এই প্রতিষ্ঠানেই দুর্বৃত্তের হামলার শিকার হন প্রকাশক ও ব্লগার আহমেদুর রশিদ টুটুল সহ 3 জন। এ সময় আহত হন ব্লগার তারেক রহিম ও লেখক রণদীপম বসু। আক্রান্ত হওয়ার পর ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন রণদীপম। লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বর প্রকাশনার কার্যালয়ে ঢুকে তাদের গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে অফিসের বাইরে তালা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এভাবেই ঘটনার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। ওরা 3 জন ছিল, ওদের সাথে ধারালো অস্ত্র প্লাস অগ্নেয়াস্ত্র ছিল। আমরা জিম্বের মুখে ছিলাম, আমি আর আরেকজন সামনের রুমে, ওনারা ভিতরের রুমে গিয়ে হত্যাকাণ্ডটা চালাইছে। তারেক ভাই দৌড়ায় আসাতে ওই আমার সামনে যে ওই লোকটা যে ছিল আর কি, সে তারেক ভাইয়ের উপর মনে হয় চড়াও হইলো বা ওকে আটকানোর ব্যবস্থা নিচ্ছিল। এমন সময় আমি ওখান থেকে একটা দৌড় দিছি। রাত 9:30টার দিকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানায় আহতদের মধ্যে রণদীপম বসুর অবস্থা কিছুটা ভালো হলেও বাকিদের অবস্থা আশঙ্কাজনক। রণদীপম তাকে আমরা আশঙ্কামুক্ত বলছি। আর যে তারেকের কথা বললাম, যেহেতু তার সাবআরেকনারিস হেমোরেজ, ব্রেনে হেমোরেজ আছে, ব্লিডিং আছে, সিটি স্ক্যানে ধরা পড়েছে, প্লাস তার হিপে একটা বুলেট আছে ভিতরে, হাতের ইঞ্জুরিগুলো আছে। টুটুল উনি রিলেটিভলি বেটার, তারেকের চেয়ে একটু ভালো, কিন্তু তার অবস্থাও অ্যাকচুয়ালি গুরুতর।
ঘটনাকে পূর্ব পরিকল্পিত দাবি করে পুলিশ বলছে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছেন তারা। পূর্ব পরিকল্পিত এবং সন্ত্রাসী গোষ্ঠীর কাজ বলে আমাদের মনে হচ্ছে প্রাথমিকভাবে। থানা পুলিশ, র্যাব, সিআইডি আমরা সবাই মিলে তদন্ত করছি। ঠিক এই পর্যায়ে এর থেকে বেশি আর কিছু আমরা বলা যাচ্ছে না। আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জানান, দেশের অভ্যন্তরীণ কোনো মহলের উস্কানিতে লেখক প্রকাশকদের উপর হামলার ঘটনা ঘটতে পারে। নিশ্চয়ই কোনো জায়গা থেকে উৎসাহিত হচ্ছে বলেই আজকে এই সাহসটা আসছে। সামনে আমাদের দুটো ফাঁসির রায় মানে বাস্তবায়িত হওয়ার জন্য অপেক্ষা করছে, এটাও তার একটা আলামত হতে পারে। এদিকে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহতদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। শাহবাগে আজিজ সুপারমার্কেটে প্রকাশক ফয়সাল আরিফিন দীপনকে কুপিয়ে হত্যার পর ঘটনাস্থল পরিদর্শন করে পরীক্ষার জন্য 14টি আলামত সংগ্রহ করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে সিআইডি। গতরাতে এই আলামত হস্তান্তর করা হয়। আজিজ সুপারমার্কেটের জাগৃতি প্রকাশনীর টেবিল থেকে কিছু চুল, রক্তমাখা ভাঙা চশমা, মেঝে থেকে ডান পায়ের জুতাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির সময় চুলগুলো টেবিলে পড়েছে। এদিকে আজিজ সুপারমার্কেটের 3য় তলায় কোনো সিসি ক্যামেরা পাওয়া যায়নি বলে জানিয়েছে সিআইডি। আমরা এই পর্যন্ত 14টা আলামত পেয়েছি, তদন্তের সাথে আমরা গোপন রাখলাম, পরবর্তীতে জানানো যাবে। সিসিটিভি ভিতরে কোনো আমরা সিসিটিভি পাইনি এবং এই ফ্লোরও পাইনি। এদিকে লালমাটিয়া ও শাহবাগে হামলার দায় স্বীকার করেছে আল কায়দা ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম। তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতির মাধ্যমে সংগঠনটি এ হামলার দায় স্বীকার করে। বিবৃতিটি সংগঠনের মুখপাত্র মুফতি আবদুল্লাহ আশরাফের তরফ থেকে পাঠানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আল কায়দা ভারতীয় উপমহাদেশ আল্লাহ, রাসূল ও দ্বীন ইসলামের সম্মান রক্ষার্থে পরিচালিত প্রতিশোধমূলক এই হামলার দায়ভার গ্রহণ করেছে। বিবৃতিতে সংগঠনটি দাবি করে, এই দুই প্রকাশক এমন সব বই প্রকাশ করেছে যে বইগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আঘাত ও ইসলামকে কটাক্ষ করা হয়েছে। এর আগেও ব্লগার নিলয় চক্রবর্তীকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল সংগঠনটি। জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরিফিন দীপনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। এছাড়া আহত ব্লগার ও প্রকাশক আহমেদুর রশিদ টুটুল সহ 3 জনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার ইজাজ সৌমিক। সেখানকার বর্তমান অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইজাজ। হ্যাঁ শাফিন, আপনি যেটা বললেন যে ফয়সাল আরিফিন দীপনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে, ঠিক আমার পিছনে যে ঢাকা মেডিকেল কলেজের যে মর্গ সেখানে কিন্তু রয়েছে। আমি সকাল থেকে এখানে এসে যেটা দেখলাম যে তার পরিবারের সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এই মর্গের আশেপাশেই রয়েছেন। তারা প্রশাসন এবং বা কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলেছেন। তাদের ছেলের যে বিশেষ করে তার বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার বাবা তিনি এসেছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন যে তাদের যে নির্দিষ্ট যে কিছু প্রসিডিউর রয়েছে সেগুলো তারা শেষ করার পরে তার ছেলের লাশ হস্তান্তর করবেন পরিবারের কাছে। তো সকালে এসে যেটা দেখলাম যে পুলিশ কিছুক্ষণ আগে নিহত ফয়সাল আরিফিন দীপনের যে শ্রোতাল প্রতিবেদন সেটি সম্পন্ন করেছে। এই এখন থেকে প্রায় 5 মিনিট আগে শেষ হলো সেই শ্রোতাল প্রতিবেদন এবং প্রতিবেদন শেষ করার পর ময়নাতদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্ত করছেন এই মুহূর্তে ফরেনসিক বিভাগের প্রধান ফরেনসিক বিভাগের যে 2 জন ডাক্তার তারা এই ময়না প্রতিবেদন করছেন। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়ে ডাক্তার 2 জন আসছেন এবং তারাই পরবর্তীতে এই ময়না তদন্তের কাজ যে শুরু করবেন। ডাক্তার ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার কাজী মোহাম্মদ আবু সামা তিনি করবেন এবং আরেকজন আছেন ডাক্তার প্রদীপ বিশ্বাস। এই 2 জন ময়না তদন্ত শেষ করবেন। শেষ করার পর দুপুর নাগাদ, দুপুর অর্থাৎ নির্দিষ্ট কিছু সময় লাগবে, তো সেই সময় আমরা এখান থেকে কথা বলে যেটা জানলাম যে প্রায় দুপুর পর্যন্ত লেগে যাবে এই ময়নাতদন্ত শেষ করার পর এবং সব পদ্ধতি শেষ করার পর পরিবারের কাছে আশা করা যায় যে দুপুরের দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এবং পরিবারের সঙ্গে আমরা কথা বলে যেটা জানলাম যে ফয়সাল আরিফিন দীপন সেই জাগৃতি প্রকাশনীর যে মালিক তার লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে
আর যে আর দুজন যে আহত হয়েছিলেন গতকালকে, তার মধ্যে যে টুটুল রয়েছেন শুদ্ধস্বর প্রকাশনীর মালিক, এবং আরো দুজন তার বন্ধু রয়েছেন এবং দুজন ব্লগার ছিলেন। তো এই তিনজনের মধ্যে একজনকে গতকালকে রাতে অপারেশন করা হয়েছে এবং অপারেশনের পর কিন্তু তাকে HDU-তে স্থানান্তর করা হয়েছে এবং বাকি দুজনকে কেবিনে নেওয়ার কথা রয়েছে, আমরা যেটা হাসপাতালে এসে জানলাম। তো এর বাইরে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি সময় প্রকাশনীর যে প্রকাশক ফরিদ আহমেদ, তাকে একটি খুদে বার্তায় কিন্তু হুমকি দেওয়া হয়েছে, তার হত্যার চেষ্টা করা হবে এরকম একটা হুমকি আমরা পেয়েছি আল আহরার UK ভিত্তিক একটি সংগঠনের পক্ষ থেকে, যিনি ফরিদ আহমেদ সময় প্রকাশনীর প্রকাশক, তিনি নিজেই আমাদেরকে এই বিষয়টি কি জানিয়েছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। শাফিন। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সর্বশেষ ইজাজ সৌমিক। সময় সংবাদে আরো থাকছে, পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বিদেশিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, প্রকল্প এলাকায় বসানো হয়েছে স্থায়ী পুলিশ ক্যাম্প। সারা দেশে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট JDC পরীক্ষা। দুটি পরীক্ষায় এবার 23,25,933 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। দেশব্যাপী 2000 পরীক্ষা কেন্দ্রে সকাল 10টায় শুরু হয় পরীক্ষা। এবার JSC পরীক্ষায় 19,546টি শিক্ষা প্রতিষ্ঠানে 19,67,447 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। অন্যদিকে JDC-তে 9,086টি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী রয়েছে 3,58,486 জন। দুটি পরীক্ষায় মোট 10,82,670 জন ছাত্র এবং 12,43,263 জন ছাত্র অংশ নিচ্ছে, যা গতবারের চেয়ে 2,35,241 জন বেশি। আমার প্রস্তুতি খুব ভালো হয়েছে, আমি আশা করছি যে আমার পরীক্ষায় গোল্ডেন প্লাস আসবে। এতদিন প্রস্তুতি যেহেতু ভালোই হয়েছে, তো পরীক্ষা শেষে ফলও ভালোই হবে, আশা করছি ভালোই হবে ইনশাল্লাহ। সবগুলো সাবজেক্টে ভালো করব এবং GPA 5 পাওয়ার আশা আছে ইনশাল্লাহ। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ এবং সিলেটের সরকারি অগ্রগামী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ। JSC ও JDC পরীক্ষার খবর জানতে আমরা প্রথমে চলে যাচ্ছি মুজাহিদ শুভর কাছে। শুভ, আপনি জানেন ঠিক 10টায় কিন্তু JSC এবং JDCর পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। তবে পরীক্ষা শুরুর আগে কিন্তু শিক্ষামন্ত্রী পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছেন এবং এরপরে পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু তিনি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। পরীক্ষা কেন্দ্রে গিয়ে প্রশ্নপত্র এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীদের সাথে তিনি কথা বলেছেন। আর আপনি জানেন যে এবার কিন্তু 23 লক্ষাধিক শিক্ষার্থী JSC ও JDC পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে প্রায় 12 লাখ শিক্ষার্থীর মধ্যে 12 লাখই ছাত্রী এবং 10 লাখ কিন্তু ছাত্র অংশগ্রহণ করেছেন। তবে প্রথম দিনের পরীক্ষা হিসেবে আজকে অন্যান্য দিন 30 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রের রুম খুলে দেওয়ার নিয়ম থাকলেও আজকে কিন্তু প্রস্তুতির জন্য পরীক্ষার কেন্দ্রে আসন ঠিকমতো প্রথম দিন চেনার জন্য 1 ঘন্টা আগে খুলে দেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে, যারা নির্বিঘ্নে যাতে পরীক্ষা পরিচালনা করা যায় এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, যেটি শিক্ষামন্ত্রী বারবার বলেছেন যে গতবারও কিন্তু প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক ধরনের গুঞ্জন ছিল এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বিভিন্ন গণমাধ্যমের প্রকাশও হয়েছিল। তবে এবার কিন্তু এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যাবে না এবং কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস হবে না বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। এবং আরও একটি কথা জানিয়ে রেখে, আপনারা যেটা সামনে দেখতে পাচ্ছেন, অভিভাবকরা তারা অধীর আগ্রহে সন্তানদের ভালো পরীক্ষা কামনা করে তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন। তাদের সাথে কথা বলেছি, কেউ প্রার্থনা করছেন এবং বিভিন্নভাবে চাইছেন যাতে পরীক্ষাটা তার সন্তানের প্রস্তুতি অনুযায়ী খুব ভালো একটা পরীক্ষা হয়। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি, প্রথম দিনের পরীক্ষায় আমরা সকাল 8টা থেকেই যেটি দেখেছি যে বিভিন্ন ব্যক্তিগত পরিবহনে করে রিক্সা যোগে বিভিন্নভাবে কিন্তু পরীক্ষা কেন্দ্রের দিকে শিক্ষার্থী এবং অভিভাবকদের একটি ঢল নামে এবং যাবতীয় প্রক্রিয়া মেনটেন করেই কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে। এবং এখন আমি যে স্কুলটি দেখতে পাচ্ছেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজের ভেতরে কিন্তু শিক্ষামন্ত্রী সচিবকে নিয়ে প্রবেশ করেছেন এবং হল পরিদর্শন করছেন। তো এই মুহূর্তে সিলেটে আছেন আমাদের রিপোর্টার
আব্দুল আহাদ। আমরা সরাসরি সবশেষ খবর সিলেটের জানতে চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ শুভ। আপনি যেটা বলছিলেন যে আসলে আপনার ঢাকার মতো সিলেটেরও একই অবস্থা। আসলে সিলেট উৎসব মুখর পরিবেশে যে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা যেটি শুরু হয়েছে আজ সকাল 10টায় এবং এখন প্রায় অনেক সময় অতিবাহিত হয়েছে এবং এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিলেটের প্রায় প্রাণকেন্দ্র যেটি বলা হয় যে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে এখানে, এবং এই কেন্দ্রে প্রায় 1100 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং এই কেন্দ্র সহ এবার সিলেট শিক্ষা বোর্ডে 119টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং 1003টি স্কুল এবার পরীক্ষায় অংশ নিয়েছে। তো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এবার সিলেট শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা 1,28,999 জন এবং তাদের মধ্যে ছেলের সংখ্যা 57,112 জন এবং মেয়ের সংখ্যা 72,887 জন শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে সিলেটে আসলে গত কিছু বছর আসলে মেয়েরা শিক্ষার দিক দিয়ে বেশ কিছু পিছিয়ে পড়েছিল। আসলে মেয়েদের মধ্যে কিছুটা জড়তা ছিল এবং তাদের মধ্যে কিছুটা গোঁড়ামি ছিল, তারা অনেক সময় স্কুলে আসতো না। তবে বেশ কিছু বছর থেকে এগুলা কাটিয়ে উঠেছে এবং তার প্রমাণ হচ্ছে এবার প্রায় 15,000 বেশি মেয়ে শিক্ষার্থী এবার সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষা দিচ্ছে। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সিলেট শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তার সাথে, তিনি রয়েছেন বিয়ানীবাজারের একটি কেন্দ্রে। তিনি বলেছেন যে সিলেটের সবগুলো কেন্দ্রে আসলে সিলেটের 4টা জেলায় পরীক্ষা হচ্ছে, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ, এই 4টা জেলার সবগুলো স্কুলে এবং সবগুলো কেন্দ্রে আসলে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা হচ্ছে। তো নিরাপত্তার বিষয়টা যদি আপনাদের জানিয়ে রাখি যে প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি তাদের স্কুলের নিজস্ব নিরাপত্তা বাহিনীও মোতায়েন রয়েছে এবং আমি যেটা দেখেছি যে র্যাব প্রত্যেকটি কেন্দ্রে তারা টহল দিচ্ছে এবং যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এবং অভিভাবকদের আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ভিতরে তাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে এবং বাইরে তারা উৎকণ্ঠায় আছে, আসলে পরীক্ষাটা কি হচ্ছে তাদের মধ্যে অনেকটা উদ্বেগ এবং উৎকণ্ঠা কাজ করছে এবং তারা প্রার্থনা করছে যে তাদের ছেলেমেয়েদের পরীক্ষা যেন ভালো হয়। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমি এখন চলে যাব স্টুডিওতে আমাদের সহকর্মী শাফিন জাহিদের কাছে। দর্শক, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে রিপোর্টার মুজাহিদ শুভে এবং সিলেটের সরকারি অগ্রগামী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে জানাচ্ছিলেন আব্দুল আহাদ। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে পদ্মা সেতু প্রকল্পে কাজ করা বিদেশিদের নিরাপত্তা নিয়ে একটি রিপোর্ট। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পদ্মা সেতু প্রকল্পে কর্মরত সহস্রাধিক বিদেশি নাগরিকের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। এখানকার বিদেশিরা কোনো শঙ্কা না জানালেও প্রকল্প এলাকায় স্থায়ী ক্যাম্প স্থাপন করে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রকল্প পরিচালক বলছেন, সেনাবাহিনী এই প্রকল্পের সঙ্গে জড়িত থাকায় নিরাপত্তার বিষয়টি দেখছে তারাও। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মা সেতুর যে বিশাল কর্মযজ্ঞ, তাতে এদেশের পাশাপাশি কাজ করছেন বিশ্বের 10টি দেশের নাগরিক। মূল সেতু চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি আর নদী শাসনের পরামর্শক প্রতিষ্ঠানের দায়িত্বে আছে দক্ষিণ কোরিয়ার সিনোহাইড্রো কোম্পানি। তাই এ দুটি দেশের নাগরিকরাই সবচেয়ে বেশি কাজ করছেন পদ্মা সেতুতে। এছাড়া যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, জার্মানি, থাইল্যান্ড, ভারত ও নেপালের সহ প্রায় 1000 বিদেশি নাগরিক কাজ করছেন এই প্রকল্পে। সম্প্রতি কয়েকটি দেশ যখন বাংলাদেশে তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, সেখানে শঙ্কাহীন এখানকার বিদেশি কর্মীরা। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে প্রকল্পের ইয়ার্ড এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশ ক্যাম্প, বাড়ানো হয়েছে টহল। আমাদের 20 জন ফোর্স ওখানে সার্বক্ষণিক টহল বা মোবাইল পেট্রোলিং এর মাধ্যমে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে এবং ক্যাম্প উদ্বোধনের পরে আমরা এটা ফাইনাল ফুল ফেজে তাদের পুরো এলাকাকে আমরা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত করব। পদ্মা সেতু দুপ্রান্তে সার্ভিস এরিয়া এবং সংযোগ সড়কের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর, তাই এখানকার নিরাপত্তা নিয়েও কাজ করছে তারা। যেখানে তারা বসবাস করে সেখানে সিসি ক্যামেরা দিয়েছি, আমরা স্ট্রেংথেনিং করছি, আমাদের টহল বাড়িয়ে দিয়েছি। সেনাবাহিনী যে টহল দিচ্ছি তা আমাদের পুলিশ একটা ক্যাম্প করা হয়েছে, তারা এজ এন্ড হোয়েন রিকোয়ার্ড যাচ্ছে, মানে এটা ডেফিনেটলি আমরা জোরদার করেছি। কিছুদিনের মধ্যে মূল পাইলিং এর কাজ শুরু হলে বিদেশি কর্মীর সংখ্যা আরো বাড়বে।
দেশে যে কয়টি বড় প্রকল্পে বিদেশিরা কাজ করছেন তার মধ্যে সবচেয়ে বেশি বিদেশি কাজ করছেন এই পদ্মা সেতুতে। বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তার বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এখানকার কর্মরত বিদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 4 বছরেও শেষ হয়নি নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার বিচার কাজ। 14 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ এজাহারভুক্ত প্রধান আসামি সহ 11 জনকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বাদীপক্ষ অভিযোগপত্র মেনে না নেয়ায় উচ্চ আদালতের শুনানির অপেক্ষায় থমকে আছে বিচার কাজ। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য আর কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2 শিশু সালফি এবং নাজার এখন সময় কাটে বাবার ছবি দেখে। অপেক্ষা 4 বছর কেটে গেছে, তাদের বাবা ফেরেনি। লোকমানের স্ত্রী তামান্না নুসরাত বুবলির চোখের পানিও এখন যেন শেষ। স্বামী চলে যাওয়া স্মৃতি নিয়ে বিচারের আশায় দিন গুনছেন তামান্না। জনগণের স্বার্থে, এই পরিবারের স্বার্থে, মানুষের মনের সন্তুষ্টির জন্য খুব দ্রুত যেন এই হত্যাকারীদের বিচার হয়। এদিকে মামলার বাদী লোকমানের ছোট ভাইয়ের অভিযোগ, মামলার তদন্তে অনিয়ম হয়েছে গোড়া থেকেই। এজাহারভুক্ত 14 জনের মধ্যে প্রধান আসামি সহ 11 জনকে বাদ দিয়ে এজাহার বহির্ভূত 12 জনকে অভিযুক্ত করে নরসিংদীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা। মহামান্য হাইকোর্ট ন্যায়ের পক্ষে আদেশ দিবেন এবং পুনরায় তদন্ত আবার হবে এবং নতুন করে আবার চার্জশিট হবে, যে চার্জশিটের মধ্যে অভিযুক্ত সকল আসামি থাকবে। পুলিশের তদন্ত সঠিক ছিল বলেই আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে বলে জানালেন পুলিশ সুপার। অবশ্য রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, বাদীপক্ষের অসহযোগিতার কারণে উচ্চ আদালতের নির্দেশনা না পাওয়ায় মামলার বিচার কাজ শেষ করা যাচ্ছে না। যেহেতু এক্ষেত্রে বিজ্ঞ আদালতে চার্জশিট গ্রহণ করা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে আপাতত পুলিশের যে অংশটা এই পর্যন্ত সঠিক আছে। আমাদের কাছে তো যে পরিমাণ এভিডেন্স আছে, সাক্ষী প্রমাণ আছে, এতে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা করতে পারতাম। বাদীর অসহযোগিতার কারণে আমরা মামলা চালাতে পারতাম। দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার পর 2011 সালের 1 নভেম্বর জেলা আওয়ামী লীগ অফিসে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারান পৌর মেয়র লোকমান হোসেন। সময় সংবাদ, নরসিংদী। রাজধানীতে আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে সিএনজি অটোরিকশার মিটারে ভাড়া আদায়। এছাড়া সিএনজি অটোরিকশার নতুন ভাড়াও কার্যকর হচ্ছে আজ থেকে। প্রথম 2 কিলোমিটারের জন্য নতুন ভাড়া ঠিক করা হয়েছে 40 টাকা, যা আগে ছিল 25 টাকা। বর্ধিত ভাড়া হিসেবে এবার প্রথম 2 কিলোমিটারের পরে প্রতি কিলোমিটারের ভাড়া 7 টাকা 64 পয়সা থেকে বাড়িয়ে 12 টাকা করা হয়েছে। যানজট বা অন্য কোনো কারণে আটকে থাকলে প্রতি মিনিট বিরতির জন্য যাত্রীকে গুনতে হবে 2 টাকা করে, আগে যা ছিল 1 টাকা 40 পয়সা। ভাড়া বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে চালকদের দৈনিক জমার পরিমাণও। এখন থেকে মালিককে জমা বাবদ দিতে হবে 900 টাকা, যা আগে ছিল 600 টাকা। অন্যদিকে আজ থেকে মিটারে চলার ক্ষেত্রে সিএনজি অটোরিকশা চালকদের প্রতি কড়া নির্দেশ রয়েছে সরকারের পক্ষ থেকে। এই নির্দেশ বাস্তবায়নের রাস্তায় রয়েছে একাধিক ভ্রাম্যমাণ আদালত। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রয়েছেন রিপোর্টার সাইফুল রুদ্র এবং শাহবাগ এলাকায় রয়েছেন রিপোর্টার রামিম হাসান। সিএনজি অটোরিকশার নতুন ভাড়া কার্যকরের বিষয়ে জানতে আমরা প্রথমেই চলে যাচ্ছি সাইফুল রুদ্রর কাছে। রুদ্র, শাফিন, একটা সিদ্ধান্ত হয়েছিল যে সরকারের পক্ষ থেকে সিএনজি ভাড়া বাড়ানোর এবং সেটা বাস্তবায়ন করার কথা রয়েছিল আজ 1 নভেম্বর থেকে। তো সেই অনুযায়ী কিন্তু আজ সকাল 9টা থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বিআরটিএ তাদের ভ্রাম্যমাণ আদালত এবং এই আদালত সহ ম্যাজিস্ট্রেট সহ অভিযান পরিচালনা করছে। আমরা সকাল থেকে যেমনটা দেখতে পেয়েছি, আমি এই মুহূর্তে আছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এবং আপনি দেখতেই পাচ্ছেন এবং দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন যে আমার পেছনের যে জায়গাটি, সেখানে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে সিএনজিগুলোকে থামানো হচ্ছে এবং তাদের কাগজপত্র থেকে শুরু করে যাত্রীদের সঙ্গে কথা বলছেন বিআরটিএর কর্মকর্তারা। তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং যাত্রীদেরকে সচেতন করার লক্ষ্যে কিন্তু এখানে তারা একটি সচেতনতার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু বিআরটিএর কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন। এবং এইমাত্র দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থলে এসেছেন এবং তিনিও যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। তিনি নিজেও যাত্রীর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন যে যাত্রীদের কাছ থেকে সিএনজি চালকরা বাড়তি ভাড়া আদায় করছেন কিনা। এছাড়া বিআরটিএ কিন্তু এর আগেও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছে এবং বিআরটিএর কাছে কিন্তু যাত্রীদের
একটা অভিযোগ সবসময় থাকে যে যাত্রীরা মিটারে যেতে চান না, কিংবা মিটারে যেতে চাইলেও তাদের কাছ থেকে চুক্তি অনুযায়ী বাড়তি ভাড়া আদায় করা হয়ে থাকে। তো সেই সব বিষয় নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বিআরটিএ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আসছিল, এবং সেই বিষয়গুলো মাথায় রেখে বিআরটিএ আবার আজকে থেকে তাদের এই অভিযান শুরু করেছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ওবায়দুল কাদের সেতুমন্ত্রী তিনি ঘটনাস্থলে আছেন এবং এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সামনেই কিন্তু বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে, যেখানে সিএনজির কাগজপত্র সঠিক আছে কিনা এবং তারা বিআরটিএর নির্ধারিত নিয়মকানুনগুলো মানছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু নজরদারির আওতায় আনার জন্য ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট বিআরটিএর কর্মকর্তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া আরো যে বিষয়গুলো, যে যাত্রীদেরকে সচেতন করার জন্য বিআরটিএর পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে, যাত্রীদেরকে সচেতন করার জন্য যাত্রীরা যেন কোনো মতেই বাড়তি ভাড়া না দেন, এবং বাড়তি ভাড়া কিংবা যাত্রী সেবা পেতে গিয়ে যদি যাত্রীরা কোনো হয়রানির শিকার হয়ে থাকেন সেই বিষয়গুলো কিন্তু বিআরটিএর পক্ষ থেকে এবার জানানোর একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং শাফিন, আপনি লক্ষ্য করছেন বোধহয় যে সেতুমন্ত্রী কিন্তু এখানে উপস্থিত হয়ে এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন এবং নির্দেশনা দিচ্ছেন যেন কোনো সিএনজি চালক কোনো যাত্রীদেরকে কখনো হয়রানি করতে না পারেন। এবং আমরা বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছিলাম যে তারা কতদিন পর্যন্ত তাদের এই অভিযান পরিচালনা করবেন এবং সেটা কিভাবে পরিচালনা করবেন। তো তারা আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন যে তাদের এই অভিযানটি হচ্ছে ধারাবাহিক এবং প্রতিনিয়ত তারা তাদের এই অভিযান অব্যাহত রাখবেন। যাত্রী সেবা সুনির্দিষ্ট মানের এবং যে মানের যাত্রী সেবা দেওয়ার কথা সেই মান নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিএ তাদের এই অভিযান পরিচালনা করে থাকবেন সবসময়। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা হয়েছে। তো দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি এখন শাহবাগ মোড়ে এবং এখানে এসে যে বিষয়টি আমি দেখতে পেরেছি যে নতুন যেই ভাড়া কার্যকর করার কথা এবং আজ থেকে প্রত্যেকটি সিএনজি মিটারে যাবে, বিআরটিএর এরকম একটি নির্দেশনা রয়েছে। তো সেই বিষয়টি আমরা লক্ষ্য করতে যেটি দেখেছি, অনেক সিএনজি আমরা দেখেছি তারা মিটার অনুযায়ী যাচ্ছেন এবং যাত্রীরাও সেই মিটার অনুযায়ী কিন্তু তারা ভাড়াগুলো দিচ্ছেন। এর বাইরে কিন্তু অনেকগুলো সিএনজিতে দেখেছি তারা কিন্তু এখনো সেই যে নতুন নিয়ম সেই নিয়মটি কিন্তু মানছেন না এবং মিটারে কিন্তু যাচ্ছে না। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে যাত্রীদেরকে যখন নিয়ে আসছে, তো আমরা একটু সরাসরি দেখি এখানে। আপনি কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। কত ভাড়া নিচ্ছেন? ভাড়া এখনো দেওয়া হয় না, এই যে মিটারে আসছে। মিটারে আসছে? জি জি, তাহলে ঠিকঠাক আসছে সব? জি। আপনারা কি মিটারে আসছেন? জি জি। আর যে জমা যেটা নতুন নির্ধারিত করা হয়েছে এটা 900 টাকা, এটা কি ঠিক আছে নাকি আপনাদের কাছে বেশি? এখনো তো দেয় নাই আর কি, নিবে আজকে রাতের থেকে 900 টাকা। দেখলে বুঝতে পারবেন। জি ঠিক আছে। আমরা যেমনটি আপনি দেখলেন যে একটি সিএনজি আমরা এইমাত্র দেখতে পেলাম যে সেটি নারায়ণগঞ্জ থেকে এসেছে এবং যে এই মিটারের যে নির্ধারিত ভাড়া সেই ভাড়া দিয়েই এসেছে। আবার আমরা অনেকগুলো সিএনজি কিন্তু যখন কথা বলতে গিয়েছি তখন কথা বলে দেখেছি যে তারা কিন্তু যেই নির্ধারিত ভাড়া অর্থাৎ সিএনজির যে মিটার অনুযায়ী যে ভাড়া সেই ভাড়া কিন্তু তারা মানছেন না। তবে অনেক ক্ষেত্রেই যারা সিএনজি অটো রিক্সা চালক আছেন তারা যে বিষয়টি বলছেন আজকে থেকে নতুন কার্যকর হয়েছে, তাদের বিভিন্ন রকম সমস্যার কথা তারা বলছেন যে এখনো পর্যন্ত মিটার ঠিক করা হয়নি বা এই বিষয়গুলো তারা তুলে ধরছেন। পাশাপাশি একটি বিষয় তারা অভিযোগ করছেন যে মিটার অনুযায়ী তারা চললেও মালিক পক্ষ থেকে যারা মালিক তারা যে নির্ধারিত যেই টাকা সেটি তারা যদি তার চেয়ে বেশি রাখেন তো সেক্ষেত্রে এই বিষয়টি কার্যকর হবে না। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় যেই অটোরিকশার যে নির্ধারিত ভাড়া ঠিক করা হয়েছে সেটি কিন্তু শেষ পর্যন্ত রাস্তায় যাওয়ার পরে আর কার্যকর থাকেনি। তো এখন দেখার বিষয় নতুন করে সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে আসলে কতখানি এই সিএনজি চালক মালিক এবং সেই সাথে যাত্রীরা সাড়া দেন। তো মোটামুটি এই ছিল এখানকার শাহবাগের সর্বশেষ অবস্থা। দর্শক, রাজধানীর মানিক মে এভিনিউ থেকে রিপোর্টার সাইফুল রুদ্র এবং শাহবাগ এলাকা থেকে রিপোর্টার রামি হাসান জানাচ্ছিলেন সিএনজি অটোরিকশার নতুন ভাড়া কার্যকরের বিষয়ে সর্বশেষ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধিকাংশ ওয়ার্ডের বাথরুম ব্যবহার অনুপযোগী। বাথরুমগুলোতে নেই দরজা ও আলোর ব্যবস্থা। এছাড়া পানি সরবরাহের পাইপ ফেটে পানি পড়ছে অবিরত। এতে ভোগান্তির শেষ নেই রোগী আর স্বজনদের। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রংপুর মেডিকেল নিয়ে মানিক সরকারের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। ছবি তুলেছেন শাকিল মাহমুদ। বাথরুমের ভেতরে একজন এবং তার জন্য বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন আরেকজন, কারণ অধিকাংশ বাথরুমেরই দরজা নেই, কোনোটির থাকলেও ভাঙ্গা এবং সিটকিনিবিহীন। লজ্জা নিবারণের ন্যূনতম সুযোগ সুবিধাও নেই হাসপাতালটিতে। এতে চিকিৎসা নিতে আসা মানুষেরা রীতিমতো বিব্রত। বাথরুমের দরজা নেই, বাথরুমের একটা আছে, 3টা বাথরুমের মধ্যে উপরে দিয়ে পানি পড়ে। একজন রোগী বাথরুমে গিয়েছে, তারপরে আরেকজনকে দাঁড়িয়ে থাকতে হয়। মহিলা পুরুষ একখানে ঢোকে, মহিলা তো অমনে পারে না। আর পানি সমস্যার পাশাপাশি খাবারের ময়লা বর্জ্য এবং স্যাঁতস্যাঁতে পরিবেশের দুর্গন্ধ তো আছেই। এরই মাঝে বিছানায় শুয়ে চিকিৎসা নিচ্ছে রোগীরা। ময়লা আবর্জনা মশার জন্য এখানে থাকা যায় না। টয়লেটে জয়বার আসছি ভাই, টয়বারে গায়ে পানি পড়ে, সিট কিনি নেয়। আমরা 3 দিন হইলাম আসার, 3 দিন থেকে এ পর্যন্ত ঠিকভাবে প্রস্রাব পায়খানা করতে পারতেছি না। অবশ্য হাসপাতালের এই সমস্যাগুলোর কথা স্বীকার করে পরিচালক জানালেন, থোক বরাদ্দ না থাকায় সমাধান সম্ভব হচ্ছে না। পিডব্লিউডিকে বলছি, তারা প্রকল্প পাঠিয়েছে মিনিস্ট্রিতে এবং টাকা বরাদ্দ আসলেই তারা এই কাজগুলো ফুল সুইংয়ে শুরু করবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 40টি ওয়ার্ডে 1500 শয্যা থাকলেও প্রতিদিন গড়ে এখানে রোগী থাকে কমপক্ষে 2000। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। সিনাইয়ে রাশিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় 224 জন আরোহীর সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছে উদ্ধারকারীরা। বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা গেলেও কী কারণে সেটি ভূপাতিত হয় তা এখনও জানা যায়নি। এমনকি বিমানটি থেকে কোনো জরুরি বার্তাও পাঠানো হয়নি বলে জানিয়েছে তদন্তকারীরা। এদিকে আইএসের মিশর ভিত্তিক একটি সংগঠন বিমানটি গুলি করে ভূপাতিত করার দাবি করলেও তা এখনও মিশর বা রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের পুলকোভা বিমানবন্দরের নোটিশ বোর্ডের দিকে অনেককেই এমন অসহায়ভাবে তাকিয়ে থাকতে দেখা যায় শুক্রবার। মেট্রোজেটের বিমানটি বিধ্বস্ত হওয়ার পরেই সব যাত্রীর মৃত্যু হয় বলে মিশরীয় উদ্ধারকারী দলের পক্ষ থেকে বলা হলেও প্রিয়জনের মন তো মানে না। করুণ চোখে তাই নোটিশ দেখছেন, অসম্ভব যদি সম্ভব হয়ে ওঠে এই আশায়। সবসময়ই সম্ভাবনা থাকে, আমি সেই আশা নিয়েই বেঁচে আছি এবং শেষ পর্যন্ত আশা ছাড়বো না। স্বজনদের কান্নায় বিমানবন্দরের পরিবেশ যখন গুমোট হয়ে উঠছিল, তখন অন্যদিকে সিনাইয়ের বাতাসে ধীরে ধীরে প্রকট হচ্ছে লাশের গন্ধ। উদ্ধারকারীরা জানান, বিমানের ধ্বংসস্তূপের ভেতর সিট বেল্ট আটকানো আরোহীদের মরদেহ বারবার স্মরণ করিয়ে দিচ্ছে মৃত্যু কতটা নির্মম। এখন পর্যন্ত শখানেক মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারীরা, কিন্তু বিমানটির একটি অংশে আগুন লেগে যাওয়ায় আরোহীদের সবার লাশ উদ্ধার সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে উদ্ধার কাজে আন্তরিকতার কোনো কমতি নেই বলে জানিয়েছে মিশর সরকার। এরই মধ্যে মিশরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা গভীরভাবে শোকাহত। আমি এই ঘটনা তদন্তের জন্য নির্দেশ দিয়েছি, কিন্তু আমি মনে করি এটি শুধুমাত্র একটি দুর্ঘটনা ছিল। বিমানটির এমন করুণ পরিণতির কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে বের হয়ে এসেছে, চালক হঠাৎ করেই বিমানটি অবতরণের চেষ্টা করে, কিন্তু কোনো জরুরি সংকেত বিমানটি থেকে পাঠানো হয়নি। ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের তৈরি মেট্রোজেটের বিমানটির চালকও দক্ষ ছিল বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পুরো ঘটনা তারা সুষ্ঠুভাবে তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন। বিমান চালকের গাফলতির জন্য এই দুর্ঘটনা হয়েছে তা কোনোভাবেই বলা যায় না, কারণ তিনি একজন খুবই উচ্চ প্রশিক্ষিত পাইলট ছিলেন। বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি থাকারও কথা নয়। এদিকে আইএসের মিশর ভিত্তিক একটি সংগঠন দাবি করেছে যে বিমানটি তারা গুলি করে ভূপাতিত করেছে। এক টুইটার বার্তায় তারা এই দাবি করলেও এর সত্যতা নিশ্চিত করেনি রাশিয়া বা মিশর। রুশ বিমানটি মিশরের পর্যটন নগরী শর্ম আল শেখ বিমানবন্দর থেকে রাশিয়ার পিটার্সবার্গে যাচ্ছিল। বিমানটির বেশিরভাগ যাত্রী রুশ পর্যটক বলে জানা গেছে। এই দুর্ঘটনার পর রাশিয়ায় একদিনের শোক ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে 3 জন। এছাড়াও পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছেন বন্দুকধারী নিজেও। পুলিশ জানায়, শনিবার কলোরাডো স্প্রিংস এলাকার ডাউনটাউনে এই গোলাগুলির ঘটনা ঘটে। ডাউনটাউনের বেশ কয়েকটি রাস্তায় হঠাৎ একজন বন্দুকধারী পথচারীদের ওপর
গুলি চালালে নিহত হন 3 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সেখানে একটি রেস্টুরেন্টের কাছে ওই বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলি বিনিময় ঘটে। এতে নিহত হন ওই বন্দুকধারীর পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর লোগো। সেই সঙ্গে চূড়ান্ত করা হয়েছে আসরের সূচিও। 22 নভেম্বর ঢাকায় রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংসের ম্যাচের মধ্যে দিয়ে মাঠে গড়াবে বিপিএল এর তৃতীয় আসর। এবারের বিপিএল এর টাইটেল স্পন্সর হয়েছেন বিআরবি কেবলস। 22 নভেম্বর থেকে শুরু করে 27 নভেম্বর পর্যন্ত প্রথম টুর্নামেন্টের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ঢাকায়। এরপর দ্বিতীয় লেগের ভেন্যু চট্টগ্রাম। এবারের আসরের সেরা 4টি দল অংশ নেবে কোয়ালিফাইং পর্বে। গ্রুপ পর্বের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা 2 দলের লড়াইয়ে জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। এরপর এলিমিনেটর খেলবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল। আর এলিমিনেটরের জয়ী দল ও কোয়ালিফায়ার 1 এর হেরে যাওয়া দলের 2 কোয়ালিফায়ারের ম্যাচ যে জিতবে তারা নিশ্চিত করবে 15 ডিসেম্বর ফাইনাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শাহবাগ ও লালমাটিয়ায় প্রকাশকদের ওপর হামলার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। দীপনের শরীরে পাওয়া গেছে 4টি আঘাতের চিহ্ন। ব্লগারদের উপর একের পর এক হামলার অনিরাপদ হয়ে উঠছে মুক্ত চিন্তার জগৎ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি অনাস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। ধর্মের নামে ব্লগার ও প্রকাশকদের হত্যা করা সম্পূর্ণ অনইসলামিক মন্তব্য ইসলামী নেতাদের। এমন অপচেষ্টা রোধে মসজিদের ইমামদের ভূমিকা রাখার আহ্বান। রাজধানীতে আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে সিএনজি অটোরিকশা মিটারের ভাড়া আদায়। কার্যকর করতে মাঠে রয়েছে একাধিক ভ্রাম্যমাণ আদালত। এবং সারা দেশে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 23,26,000 পরীক্ষার্থী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি আর সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।